Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। 24-এর স্বাধীনতা যদি ব্যর্থ হয়, আবারও জাতি যদি ডুবে যায় কোনো এক অজানা সাগরে, গভীর সাগরে, যদি আবারও জাতি শৃঙ্খল বন্দী হয় কোনো এক অজানা শক্তির কাছে, তবে মনে রেখো যাতে আগামী 500 বছর তোমাদেরকে রক্ষা করার জন্য কেউ আসবে না তোমাদেরকে বাঁচিয়ে নিতে, কেউ আসবে না তোমাদেরকে এই অতর গহ্বর থেকে টেনে তুলতে, কেউ আসবে না তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে, আসবে না এগিয়ে কেউ এই পরাজয়ের গ্লানি কাঁধে নিতে। তোমাদের এই পরাজয়ের গ্লানি তোমাদেরকে কুকরে কুকরে খাবে আগামীর দিনগুলোতে, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সময়। এই ব্যর্থতার দায় তোমাদের, এই ব্যর্থতার দায় তোমার, এই ব্যর্থতার দায় বর্তমান রাজনৈতিক নেতাদের যারা আজকে দেশকে সুন্দরভাবে সাজাতে বাধা দিচ্ছে। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদেরকে এই ব্যর্থতায় দায় তাদের কাঁধে নিতে হবে এবং জাতি, ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে স্মরণ করবে ঘৃণা ভরে তাদের এই ব্যর্থতার জন্য। শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 9 মাস তিনি কি করেছেন, কি করার চেষ্টা করেছেন, আমাদের দৃষ্টিতে কি দেখা উচিত আর কি দেখা উচিত না, আর কিছু স্বার্থান্বেষী মহল আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে, তারা কি সামনে আনার চেষ্টা করছে, সাধারণ জনগণকে কিভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি, বর্তমান সরকার সর্বপ্রথম ক্ষমতায় আসার পরেই আমরা একটা বন্যা দেখেছি। সেই বন্যায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই বন্যার সহযোগিতায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং তাদের যেই বন্যার যে সহায়তা সেটার সুষম বন্টন আমরা সম্ভবত ইতিহাসের সর্বপ্রথম বন্যায় কোনো আর্থিক সহযোগিতা সুষম বন্টন আমরা দেখেছি। পরবর্তীতে যখন রমজান আসলো, রমজানের যে দ্রব্যমূল্যের দাম সেটা মনে হয় বাংলাদেশের গত 20-25 বছরের ইতিহাসে সর্বনিম্ন, এবং তিনি খুব সফলতার সাথে, বর্তমান সরকার খুব সফলতার সাথে দ্রব্যমূল্যের দামের লাগাম টেনে ধরতে পেরেছে, সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে। আমরা যদি দেখি পোর্ট নিয়ে তারা খুব বড় একটা প্ল্যান করছেন, তারা বড় একটা প্ল্যান করছেন কিভাবে দেশের অর্থনীতির একটা ইম্পর্টেন্ট পার্ট হিসাবে পোর্টকে রাখা যায়, সেই ব্যবস্থা করার তারা চেষ্টা করছেন। সিন্ডিকেট ভাঙা আমরা দেখছি, আমরা প্রতিনিয়ত দেখছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন খাতে তারা যেই পুরনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছিল, সেই সিন্ডিকেটগুলো তিনি ভাঙার সর্বোচ্চ চেষ্টা করছেন। কিছু পারছেন না, হয়তো একটু সময়ের ব্যাপার, একটু সময় পেলে হয়তো তিনি সম্পূর্ণরূপে সফলতা অর্জন করতে পারবেন বলে আমরা মনে করি। আমরা যদি খেয়াল করি আন্দোলন দমনে নমনীয়তা, আমরা যদি দেখি যে গত 8-9 মাসে মোর দেন 300-300-300-র উপরে আন্দোলন হয়েছে, যেটা আসলে ইতিহাসে বিরল। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে বিরল যে এত কম সময়ে এত বেশি পরিমাণ আন্দোলন নিয়ন্ত্রণ। এবং আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান সরকার পক্ষ থেকে সেই আন্দোলনগুলো খুব নমনীয়ভাবে দমন করার চেষ্টা করা হয়েছে। কিছু তাদের যে প্রাসঙ্গিক দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হয়েছে এবং তাদেরকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে। কোনো আগ্রাসী মনোভাব আমরা দেখিনি, কোনো প্রকারের ধরপাকড় আমরা দেখিনি, যেটা আসলেই বাংলাদেশের ইতিহাসে সম্ভবত বিরল। তো আসুন আমরা দেখি আসলে সরকার কেন সফল হতে পারছে না আর কেন ব্যর্থ। আমরা দেখি বাংলাদেশ সরকার যখন পোর্ট উন্নয়ন বিষয়ে যখন একটা প্রস্তাবনা দিলেন, সেই প্রস্তাবনায় সেই পোর্টের যারা পূর্বসূরি, যারা আগে এটাকে সিন্ডিকেট আকারে রেখে এটা থেকে অর্থ উৎপাদনের একটা জায়গা বানিয়ে রেখেছিল, যারা এটা থেকে বিভিন্নভাবে অর্থ লুপাটের একটা খুব বড় একটা মাঠ হিসেবে, ফ্যাক্টরি হিসাবে যারা দেখতো, তাদের গায়ে লেগে গিয়েছে, তাদের হাতে ঘা লেগে গিয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি গত 6-7 দিন যাবৎ সম্ভবত পোর্টে অনেক কার্যক্রম বন্ধ আছে এবং তারা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখছি গত পরশুদিন একটা সরকারি গ্যাজেট পাস হয়েছে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, তাদের ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে।
তারা যেন ঘুষ খাইতে না পারে, তারা যেন দুর্নীতি করতে না পারে, তারা যেন তাদের কর্মে অবহেলা করতে না পারে। অবহেলাটা কেমন? আমরা প্রায়শই দেখি সরকারি কর্মকর্তাদের লাঞ্চ শুরু হয় দিনের 11:30 থেকে 12টা থেকে লাঞ্চ শেষ হয় দিনের 3টায়। এই বিষয়গুলোকে নজরে রেখে একটা আইন পাশ করা হয়েছে, যে আইনে বলা হয়েছে তারা যদি কোনো ধরনের গাফিলতি করে, তারা যদি কোনো ধরনের কর্ম অবহেলা করে, তারা যদি অন্যকে অবহেলা করতে প্ররোচিত করে, তারা যদি কোনো কারণে কর্ম থেকে বিরতি নেয় এবং অন্যকে কর্ম থেকে বিরতি নেওয়ার প্ররোচনা দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এই বিষয়টা নিয়ে যখন একটা সরকারি আইন পাশ হলো, তখন দেখা গেল সরকারি কর্মকর্তারা রাস্তায় নেমে গেছেন, আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেছেন। তো এখন আপনারা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন পরিবর্তনের জন্য হাত দেওয়া হবে, আপনারা এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। তাহলে পরিবর্তনটা আসবে কিভাবে? তাহলে যারা আজকে রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ রাস্তায় নামুন। যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ন্ত্রণ করার আশা রাখছেন, তারা রাস্তায় আসুন, তারা তাদের বিরুদ্ধে দাঁড়ান, তাদের সামনে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন। বলুন যে এটা দেশের স্বার্থে, এটা দশের স্বার্থে, এটা জনগণের সুবিধার স্বার্থে। তবেই না পরিবর্তন আপনাদের চোখে দৃষ্টিতে আসবে। পরিবর্তন তো করতে দিচ্ছেন না আপনারা। আসুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার খুব সুন্দরভাবে, সফলভাবে, আমি মনে করি মোর দ্যান 80% সফল। এই জায়গায় আসলে কোনো দ্বিমত নেই। আমরা যদি দেখি সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে এই সরকার খুব সুন্দর সফলতা দেখিয়েছে। বিভিন্ন সেক্টরে তারা সিন্ডিকেট ভাঙতে পেরেছে। আমরা এই আলোচনার মাঝখানে আরও একটা জিনিস দেখব যে 7-8 দিন যাবৎ একটা আন্দোলন চলছে বিএনপির ছাত্রদলের পক্ষ থেকে একটা আন্দোলন চলছে, সাম্য হত্যার বিচার চাই। সাম্য হত্যার বিচার কারা চাচ্ছেন? ছাত্রদলের কর্মী সমর্থকরা। তারা রাস্তা ব্লকেট করছেন এবং খুব দ্রুত বিচার কার্য শেষ করার কথা বলছেন। আমরা যদি খেয়াল করি, বিএনপির গত 8 মাসে প্রাণহানির যেই তাদের অন্তর্কুন্দলে যে প্রাণহানি হয়েছে হানাহানিতে, সেই প্রাণহানির হিসাবটা যদি দেখি, আগস্টে 4 জন, সেপ্টেম্বরে 5 জন, অক্টোবরে 4 জন, নভেম্বরে 4 জন, ডিসেম্বরে 5 জন, জানুয়ারিতে 6 জন, ফেব্রুয়ারিতে 7 জন, মার্চে 13 জন, এপ্রিলে 3 জন। এই খুনগুলা যেগুলা তাদের অন্তর্কুন্দলে হয়েছে, এই খুনগুলার বিচার কার কাছে চাইবেন? এই খুনগুলার জন্য দায়ী কে? আপনাদের দল দায়ী, আপনাদের দলের নীতি নির্ধারক পর্যায়ের যারা নেতাকর্মী আছেন তারা দায়ী। যদি বলা হয়, যদি খুনের বিচার করতে বলা হয়, তাহলে এই বিষয়গুলো কি দেখবেন, কিভাবে নেবেন আপনারা? তো পরিশেষে এটাই বলবো, বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি খুব সুন্দরভাবে চেষ্টা করছেন যে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশটাকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, কিন্তু তার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা, বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা। তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে, সরকারকে বাধ্য করছে তার দাবি দাবা মানার জন্য। এই জিনিসগুলো যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে এই সরকারের কোনো উন্নয়ন আমাদের দৃষ্টিতে আসবে না, কারণ তারা উন্নয়ন করতে পারছে না। আমরা যেই সংস্কারটা চাচ্ছি, যেই পরিবর্তনটা চাচ্ছি, সেই পরিবর্তনটা তারা করতে পারছে না। কেন পারছে না? আজকে সচিবালয়ের দিকে তাকান, কেন পারছে না পোর্টের দিকে তাকান, কেন পারছে না আপনি বাজার সিন্ডিকেটের দিকে তাকান। আমরা যদি খেয়াল করি, গতকালকে একটা ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে যে কুরবানের চামড়া রপ্তানি করা যাবে, যেটা বিগত দিনে রপ্তানি করা যেত না। এটাও একটা ভালো সংবাদ। তো আমরা যদি সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে, তাহলে আমরা আশা রাখতেই পারি এই সরকার খুব সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে এবং খুব সুন্দর একটা নির্বাচন উপহার দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।